গরমের ছুটি, তার উপর সেদিন রবিবারের বিকেল বেলা। আকাশটাও বেশ মেঘলা করেছে। তা তোরা কেমন আছিস বল? আমরা সবাই ভালো আছি, তবে আজকে আমাদের একটা আবদারও আছে। কি আবদার শুনি? আজকে আমরা তোমার কাছ থেকে একটু অন্য রকমের গল্প শুনতে চাই। অন্য রকমের গল্প মানে? কি রকম গল্প? আজকে আমরা কোনো গোয়েন্দা গল্প শুনবো না, আজকে আমরা একটা ভূতের গল্প শুনতে চাই। ভূতের গল্প? তা তোরা ভয় পাবি না তো? না না, ভয় পাবো না, তুমি একটা ভূতের গল্প শোনাও দেখি। আচ্ছা ঠিক আছে, শোন তবে। বছর তিনেক আগে আমি একটা কাজের সূত্রে গিয়েছিলাম বাঁকুড়া। সেখানেই একটা আশ্চর্য ঘটনা ঘটে যায় আমার সঙ্গে। কি ঘটনা, কি ঘটনা? বছর তিন আগে একদিন হঠাৎ সকালবেলা একটা ফোন এলো। হ্যালো। ফোনের ওপার থেকে জানতে পারলাম যে বাঁকুড়াতে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, আর আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে আজকের মধ্যেই পৌঁছতে হবে। না না, আর দেরি করলে চলবে না, আমাকে এখনই বেরিয়ে পড়তে হবে। নিজের ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম বাঁকুড়ার উদ্দেশ্যে। আমি সকাল 10:30টার বাসটা ধরলাম। তখন আমি বাসের মধ্যে। দুপুরও প্রায় গড়িয়ে গেছে। বাসটা বড্ড দেরি করছে, যেতে যেতে মনে হচ্ছে সন্ধে হয়ে যেতে পারে। আমার কথা অনুযায়ী ঠিক তেমনটাই হলো। রাস্তায় জ্যাম থাকার কারণে যখন বাঁকুড়া ঢুকলাম প্রায় সন্ধে হয়ে এসেছে। ওদিকে আকাশে মেঘ করে এসেছে ভীষণ, অন্যদিকে যাত্রীর সংখ্যাও কমে আসছে। কন্ডাক্টর, আর কতক্ষণ লাগবে পৌঁছতে? এই তো আর আধা ঘন্টা মতো লাগবে। হঠাৎ মিনিট 10 পর একটা কশন বোর্ড দেখে বাসটা থেমে গেল। কি হলো? বাস থেমে গেল কেন? নেমে পড়ুন, বাসের সামনে যাবে না, রাস্তা খারাপ আছে। মানেটা কি? এখন এই অন্ধকারের মধ্যে কোথায় যাব? সঠিক গন্তব্যে না পৌঁছে বাস থামিয়ে দিলেন। নেমে পড়ুন, নেমে পড়ুন, বাস আর আগে যাবে না বললাম তো। এটা বাঁকুড়ার কোন জায়গায় এসে থামলো? বাঁকুড়া জয়পুর জঙ্গলের কাছে। মহা মুশকিলে পড়লাম। অগত্যা আমাকে বাস থেকে নেমে যেতে হলো। এখন কি যে করি? ঠিক এমন সময় ঝমঝম করে বৃষ্টি নামলো। আরে, এই সময় হঠাৎ বৃষ্টি নামলো! আমি ব্যাগ থেকে ছাতা বের করে নিয়ে অন্ধকার পথ ধরে নিজের অজান্তেই জঙ্গলের ভিতর প্রবেশ করলাম। এই বৃষ্টির মধ্যে অন্ধকার পথ ধরে কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। ঠিক এমন সময় খানিক এগোতেই আমি দেখতে পেলাম একটা পুরনো গেস্ট হাউস রয়েছে জঙ্গলের মধ্যেই। ওই তো একটা গেস্ট হাউস দেখতে পাচ্ছি। আজকে রাতটা ওখানেই কোনোভাবে কাটিয়ে নিতে হবে। তারপর আমি এগিয়ে গেলাম ওই গেস্ট হাউসের দিকে। সেখানে পৌঁছতেই একজন চাকর আমার দিকে এগিয়ে এলো। একদম রুগ্ন চেহারা তার। দেহের কিছু কিছু অংশের হাড়গুলো যেন ভেসে উঠেছে চামড়ার ওপর দিয়ে। তার পরনে একটা সাদা রঙের ধুতি আর গায়ের মধ্যে গামছা জড়ানো, তবে তার মুখটা একটা কালো কাপড় দিয়ে ঢাকা। একটু অন্যরকম গলায় সে বলল, কে চাই বাবু? আসলে আজকে রাতটা আমি এখানে কাটাতে চাই। চিন্তা নেই, যা টাকা পয়সা হবে আমি দিয়ে দেবো। টাকা পয়সা দেখাতে আসবেন না বাবু, আপনার প্রয়োজন হয়েছে আপনি থাকতে পারেন। ওই বাড়িতে একটা ঘর ফাঁকা আছে, ওখানে চলে যান। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মনের মধ্যে একটু খটকা লাগছিল ঠিকই, কিন্তু কোনো উপায় না পেয়ে গেস্ট হাউসের সেই ঘরে রাতটা কাটানোর জন্য নিজেকে তৈরি করলাম। এবার একটু ঘুমোই। সারা রাস্তা অনেক জার্নি হয়েছে। ভাগ্যি সেই গেস্ট হাউসটা ছিল, তা না হলে যে কোথায় গিয়ে উঠতাম। তারপর আমি ঘুমিয়ে গেলাম। বৃষ্টি তখনও ঝিরঝির করে পড়ছিল বাইরে। ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত 1:30টার মতো বাজে। হঠাৎ আমার কানে এলো একটা নূপুরের আওয়াজ। নূপুরের আওয়াজ কোথা থেকে আসছে? আমি ভালো করে কান পেতে আবার শুনলাম। হ্যাঁ, ঠিকই তো, নূপুরের আওয়াজ। কিন্তু এত রাত্রে একবার গিয়ে দেখবো নাকি? আমি সেই নূপুরের আওয়াজ পেয়ে বাইরের দিকে গেলাম। হ্যাঁ, ওই দিক থেকে তো আসছে। মনে হচ্ছে কেউ যেন হেঁটে চলে যাচ্ছে। আমিও সেই নূপুরের আওয়াজের পেছন পিছন ছুটতে লাগলাম। তারপর কখন যে গভীর জঙ্গলে পৌঁছে গিয়েছি আমি নিজেও বুঝতে পারিনি।
এ কি, নুপুরের আওয়াজটা কোথায় গেল? এখানে তো পুরো শুনশান। ঠিক এমন সময় আমি শুনতে পেলাম একটা কান্নার শব্দ। একটু আগে আমি নুপুরের শব্দ শুনতে পেলাম, এখন সেটা থেমে গিয়ে কান্নার শব্দ। আমি তো কিছুই বুঝতে পারছি না কান্নার শব্দ কোথা থেকে আসছে। আর এক পা দুপা এগিয়ে যেতেই আমি আবারও অনুভব করলাম কোনো কান্নার আওয়াজ আমার কানে আর ভেসে আসছে না। কি হলো ব্যাপারটা? আমি কিছুই বুঝতে পারছি না। আমার সাথে কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছিলাম না। এবং এই নূপুর আর কান্নার শব্দের পিছু কখন যে জঙ্গলের মাঝখানে পৌঁছে গেছি আমি নিজেও জানি না। এখন আমি যেদিকে তাকাচ্ছি সেই দিকেই ঘন জঙ্গল। ঠিক এমন সময় আমি আমার ঘাটটা হালকা বাঁ দিকে ফিরিয়ে দেখলাম এক ভয়ঙ্কর চেহারার তান্ত্রিক বসে যজ্ঞ করছে। ওম আইম হ্রিম ক্রিম চামুন্ডায় ভিজে বেঁচে থাকতে আমি তোকে পাইনি, এখন তোর আত্মাকে আমি নিজের বশেই রাখবো। এসব কি হচ্ছে? ইনি বা কে? আমি আড়াল থেকে সব ঘটনাটা দেখতে থাকলাম, কিন্তু আসলে কি করছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। সেই তান্ত্রিকের পরনে একটা লাল রঙের ধুতি, শরীরের ওপরের অংশে কোনো কিছু দিয়ে আবৃত নেই, মাথায় তার জট ভর্তি, গলায় রুদ্রাক্ষের মালা আর কপালে লাল সিঁদুরের তিলক কাটা। এই জঙ্গলের মধ্যে ইনি না, আমাকে এগিয়ে গিয়ে দেখতে হচ্ছে বিষয়টা। তারপর আমি গাছের আড়াল থেকে এক পা দুপা করে এগিয়ে যেতে থাকলাম ওই তান্ত্রিকের দিকে। কিন্তু আমি এগিয়ে যাওয়া মাত্রই একটা কালো ধোঁয়াকারের তান্ত্রিক যেন উধাও হয়ে গেল। এ কি, কোথায় গেল? এসব কি হচ্ছে? না, এত রাতে আমার বাইরে থাকা ঠিক হবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আবার গেস্ট হাউসে ফিরতে হবে। তারপর আমি গেস্ট হাউসে ফিরে যেতেই ঘটল এক অবাক দৃশ্য। গেস্ট হাউসটা কিভাবে উধাও হয়ে গেল? গেস্ট হাউসটা তো এখানেই ছিল। তবে আমি পেছন ফিরে তাকিয়ে দেখলাম গেস্ট হাউসের সেই চাকরটা কালো রঙের একটা কাপড় মুড়ি দিয়ে এবং হাতে একটা লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে রয়েছে ঠিক আমার পেছনে। আমি একটু আতঙ্কিত হয়ে তার দিকে এগিয়ে গেলাম, আর আমি এগিয়ে যাওয়া মাত্রই তার মুখ থেকে চাদরটা সরল এবং আমি দেখলাম সেই চাদরের আড়ালে রয়েছে এক ভয়ঙ্কর চেহারা। না! সেই জীর্ণ চেহারার চাকরটির মুখে একাধিক ক্ষত, তার চোখ দুটো পুরো কালো, মুখে অজস্র জায়গায় কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। আমি তার ওই ভয়ঙ্কর চেহারা দেখে চিৎকার করে উঠলাম, আমি কাকে দেখছি? আমাকে এখান থেকে যেভাবে হোক পালাতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার কোনো ক্ষতি করব না। কিন্তু আপনি, আর এখানে গেস্ট হাউসটাই বা কোথায় গেল? শোনো তবে, আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। ওই গেস্ট হাউসটা এক সাহেবের ছিল। সাহেব কাজের সূত্রে বাইরে থাকতেন এবং আমি আর মেম সাহেব থাকতাম এই গেস্ট হাউসে। আমি সব দেখভাল করে রাখতাম। অন্যদিকে এই জঙ্গলের মধ্যে হঠাৎ একদিন এক তান্ত্রিক এসে বাসা বাঁধে এবং সে তার যজ্ঞ সাধনা শুরু করে। তার অনেক শক্তি ছিল। সেদিন আমাদের গেস্ট হাউসে আসে কিছু ভিক্ষে করতে এবং মেম সাহেবকে দেখে তার খুব পছন্দ হয়ে যায়। সেই তান্ত্রিক অনেক রকম উপায় করে মেম সাহেবের মনের বিশ্বাস জিতে নিতে থাকলো। আমি মেম সাহেবকে বারণ করেছিলাম, কিন্তু আমার কথা শোনেনি। মেম সাহেবের গলায় একটা ডায়মন্ড নেকলেস ছিল, যেটার মূল্য কয়েক লক্ষ টাকা। সেটা তান্ত্রিক জানতে পারে এবং তারপর সেই তান্ত্রিক মেম সাহেবকে বশ করে নেকলেসটি গলা থেকে খুলে নেয়। কিছুক্ষণ পর মেম সাহেবের জ্ঞান ফেরে। তখন দেখে তান্ত্রিকের হাতে তার নেকলেস। কিছু বলার আগেই তান্ত্রিক তাকে খুলিওয়ালা লাঠি দিয়ে হত্যা করে। মেম সাহেব চিৎকার করে ওঠে। চিৎকার শুনে গেলাম মেম সাহেবের কাছে। তখন দেখি মেম সাহেব রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে।
আমি তান্ত্রিককে ধরতে যাব, তখনই আমাকে ওই খলিওয়ালা লাঠি দিয়ে মাথায় আঘাত করে। তারপর আমারও মৃত্যু হয়। তার মানে এখন ওই জঙ্গলের মধ্যে ওই তান্ত্রিকার পোষা আত্মাদের বসবাস রয়েছে? হ্যাঁ বাবু, ওই তান্ত্রিক এখনো বেঁচে আছে। মানুষের সর্বনাশ করে, মানুষকে খুন করে। তার মানে আসার সময় কাশন বোর্ডের ওইখানে যে ভাঙা গাছ ছিল, তা ওই তান্ত্রিকের পোষা আত্মাদেরই কাজ। হ্যাঁ বাবু, আপনি ঠিকই বলেছেন। কথা বলতে বলতে ঠিক এমন সময় যেন চাকর উধাও হয়ে গেল। না না, আমাকে আর অপেক্ষা করলে চলবে না, কিছু একটা করতেই হবে। তারপর আমি ছুটলাম জঙ্গলের ভিতরে, যেখানে ওই তান্ত্রিককে আমি দেখেছিলাম। দ্বিতীয়বার আমি গিয়ে দেখলাম ওই তান্ত্রিক যজ্ঞ করতে ব্যস্ত। যে করে হোক তান্ত্রিকের সব শক্তিগুলো আমাকে বিনাশ ঘটাতেই হবে। তারপর তান্ত্রিকের যজ্ঞ করতে দেখে তার আড়ালে সেই মাথার খুলিওয়ালা লাঠিটা নিয়ে আমি ভেঙে দিলাম, এবং সঙ্গে সঙ্গে তান্ত্রিক চেঁচিয়ে উঠল, আর তার শরীর থেকে হলুদ ও লাল রঙের সহযোগে একটা রশ্মি যেন বেরিয়ে গেল। না 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 না, এ কিছুতেই হতে পারে না। আমার সব শক্তির বিনাশ হতে পারে না। না, তোর খেলা এখানেই শেষ। তুই আজ থেকে আর কোনো অপকর্ম করতে পারবি না। কিরে, কেমন লাগলো তোদের গল্পটা? খুব ভয়ঙ্কর। তোমার সঙ্গে এরকম একটা ঘটনা সত্যি ঘটেছিল? হ্যাঁ রে, না হলে কি তোদের বানিয়ে বানিয়ে বললাম? ঠিক আছে, এখন তোরা বাড়ি যা, সন্ধে হয়ে গেছে। বাবা, অনেক কষ্টে বানিয়ে বানিয়ে একটা গল্প বলে বাচ্চাগুলোকে শান্ত করা গেল। অবশেষে বানিয়ে গল্প বলা আর জটিল কেস সলভ করা দুটোই বড় কঠিন।